আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। বাসা থেকে নামছিলাম, এক পরিচিত হন্তদন্ত হয়ে ছুটে এলো। তিনি বললেন, শুনেছেন নাকি যে বঙ্গোপসাগরে পাকিস্তানের সাবমেরিন চলে এসেছে? শুনে আমি তো অবাক হলাম। পাকিস্তানের সাবমেরিন কেন আসবে বঙ্গোপসাগরে? সে পরিচিত ভদ্রলোক বললেন, আপনি তো জিও পলিটিক্স নিয়ে ইউটিউবে ভিডিও বানান। আপনি নিশ্চয়ই জানেন বঙ্গোপসাগরে নাকি চীনেরও সাবমেরিন এসেছে, ভারতও বসে নেই। আমি পড়লাম বিপদে। ব্যাপারটা কি আসলে? খোঁজ নিয়ে যা জানা গেল, তাতে দেখা গেল যে বঙ্গোপসাগরে আসলে এরকম সংকটাপন্ন কোনো পরিস্থিতি নেই। ঘটনা যা ঘটেছে সেটি হলো পাকিস্তান নতুন সাবমেরিনের মালিক হয়েছে। বঙ্গোপসাগরের যেই এলাকা রয়েছে এই জলরাশিতে পাকিস্তান ১৯৭১ সালে আসতে পারত এবং ১৯৭১ সালে পাকিস্তান একটা সাবমেরিন মোতায়েন করেছিল যুদ্ধের সময়, এবং যুদ্ধের সময় সেই সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়, মানে ভেঙে দেওয়া হয়। এরপর থেকে প্রায় ৫০ বছর ধরে পাকিস্তানের এই সামরিক ক্যাপাসিটি ছিল না, মানে তাদের সাবমেরিন ছিল না, এবং তারা পাকিস্তানের জলসীমার বাইরে গিয়েও কোনো একটা জায়গাতে নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে পারতো না। এই সপ্তাহখানেক হলো পাকিস্তান আবারও তার সেই সামরিক সক্ষমতা অর্জন করেছে। কিভাবে? চীনের কাছ থেকে তারা একটা হ্যাঙ্গর সাবমেরিন নিয়ে এসেছে পাকিস্তানে। সেটিকে বেশ মিউজিক দিয়ে অভ্যর্থনা করে তারা তাদের নৌবাহিনীতে কমিশন করেছে, মানে গ্রহণ করেছে। সুতরাং পাকিস্তান এখন আবারও সাবমেরিনের মালিক হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর এই সাবমেরিন অংশটি যিনি দেখেন, তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং বলেছেন যে এই সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হওয়ার মাধ্যমে তারা পাকিস্তানের জলরাশির বাইরে অনেক দূর পর্যন্ত নিজেদের এই সামরিক সক্ষমতাকে নিয়ে যেতে বা বিস্তার করতে এখন সক্ষম হবে। এই হ্যাঙ্গর সাবমেরিন শুধু একটি এখন পাকিস্তানে এসেছে, কিন্তু মোট ৮টি সাবমেরিন তারা চীনের কাছ থেকে সংগ্রহ করছে। এই সাবমেরিনগুলোর বাতাস চলাচলের একটু আধুনিক প্রযুক্তি এর ভেতরে যুক্ত করা আছে। ফলে এটি সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে ডুবে থাকতে পারে। এবং সপ্তাহের পর সপ্তাহ যদি কোনো একটা সাবমেরিন পানির নিচে ডুবে থাকে, তাহলে সে রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার, এটাকে বলা হয় স্টেলথ সিস্টেম। এই রাডার সিস্টেম ফাঁকি দেওয়ার যেই প্রযুক্তি, তাকে আরো জোরদার করে তোলে। তবে এই সাবমেরিনগুলো এখন যেসব প্রচলিত সাবমেরিন রয়েছে তার তুলনায় একটু বড়। এখন পাকিস্তানের যখন সামরিক সক্ষমতা বাড়ে, সঙ্গত কারণেই সেটি ভারতের সামরিক সক্ষমতাকে টেনে নিয়ে আসে একসঙ্গে। কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা লড়াই হয়ে গেছে, সংঘাত হয়ে গেছে, এবং এই সংঘাতের পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনেক বেশি কাছাকাছি চলে গেছে। কারণ এই সংঘাতটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনিই বন্ধ করেছেন। পাকিস্তান সেটি স্বীকার করে নিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে যেন একটা নোবেল পুরস্কার দেওয়া হয় সেই জন্য সুপারিশও করেছে। কিন্তু ভারতের জন্য বিষয়টি ভিন্ন রকম। যেমন ভারত সবকিছু দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে চায়। ফলে ডোনাল্ড ট্রাম্প যদি এই পাকিস্তানের সঙ্গে রেষারেষি বা সংঘাতটা বন্ধ করার কৃতিত্ব পেয়েই যায়, তাহলে এখানে তো ভারতের দ্বিপাক্ষিক সমাধানের যে চিরাচরিত তাদের কৌশল, সেটি মার খেয়ে যায়। এবং নরেন্দ্র মোদীর পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য এটি ভালো হয় না। ফলে এই দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান আবার সামরিকভাবে সৌদি আরবের সঙ্গে একটা চুক্তিও করেছে যে এই সৌদি আরব এবং পাকিস্তান দুই দেশের মধ্যে যে কোনো একটা দেশকে যদি অন্য কেউ আক্রমণ করে, তাহলে অপর দেশ মনে করবে যে তাকেও আক্রমণ করা হয়েছে। পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছে। তাদের যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু সম্পর্ক ভালো, ফলে তারা এখন আইএমএফ এর কাছ থেকে বেল আউটের যে লোন, $7 বিলিয়ন ঋণ, সেটাও সহজে পেয়ে যাচ্ছে। এসব বিষয়গুলো আছে। কিন্তু সাবমেরিন বিষয়ে যদি সক্ষমতা এবং হায়ারার্কির বিচার করতে হয়, তাহলে জেনে রাখা ভালো যে ভারতের কাছে ১৯টি সাবমেরিন রয়েছে। কিন্তু তারপরেও এই অঞ্চলে এই সাবমেরিন পাকিস্তান পাওয়ার পর ৮টি সাবমেরিন, এদিকে ১৯টি সাবমেরিন, ফলে নৌবাহিনী সক্ষমতার দিক থেকে ভারত পাকিস্তানের ভেতরে একটা উত্তেজনা, চাপা উত্তেজনা বা কম্পিটিশন আবারও বাড়লো। এই হলো পরিস্থিতি। তো আমার যে পরিচিত লোকটি সঙ্গে কথা হচ্ছিল, যিনি বলেছিলেন যে বঙ্গোপসাগরে পাকিস্তানের সাবমেরিন চলে এসেছে, তার সঙ্গে আমার পরে এখনো দেখা হয়নি। তো যদি দেখা হয় তাহলে আমি এটি বলতে পারবো যে এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবরটি পাওয়া গেছে যে পাকিস্তান ৮টি সাবমেরিনের মালিক হয়েছে, মানে চীনের কাছ থেকে পেয়েছে। তো আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমি অনুরোধ করতে পারি এই কনটেন্টে লাইক দেওয়ার জন্য, শেয়ার করে বন্ধুদের
দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলোর সহজ সরল ব্যাখ্যা জানার জন্য আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।